দর্শক, দেশ জুড়ে বাড়ছে লোডশেডিং। রাজধানীতে এর ভয়াবহতা কম হলেও গ্রাম অঞ্চলে দিনে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগ সরকার উৎপাদন সক্ষমতা বাড়ালেও বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানির যোগান নিশ্চিত করেনি, ফলে চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না কেন্দ্রগুলো। পিডিবির চেয়ারম্যান অবশ্য বলেছেন যে ৩ মাস ধরে সামিটের এলএনজি বন্ধ থাকার পাশাপাশি দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে এই ত্রুটি দেখা দেওয়ায় সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস দিলেও অর্থ উপদেষ্টা অবশ্য বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। এদিকে দাবির পাহাড়, এত বিদ্যুৎ কেন্দ্র, লোডশেডিং নিয়ে এক রকমের দাবি আছে। নরসিংদীতে ৩ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে টেক্সটাইল শিক্ষার্থীদের বিক্ষোভ, জেলা প্রশাসকদের নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ অবরোধ, রাজধানীতে তেজগাঁওয়ের কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ, তীব্র যানজট। সব মিলিয়ে আমরা আজকের বিষয় ঠিক করেছি যে দাবির শেষ কোথায়। স্টুডিওতে আজকে আপনাদের পুরোটা সময় জুড়ে আছি জনতন্ত্র গণতন্ত্রে, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমি মারুফা রহমান, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাসনাত আলী, এবং আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান। আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। প্রথমেই ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসতে চাই। একসাথে এত দাবি, একটা সরকার কেবল ১ মাস পার করলো, মানে এই দাবিগুলোকে আসলে সরকার কিভাবে দাবি পূরণ বলেন, বা এই দাবিগুলো নিয়ে উদ্যোগ নেওয়া, এটি কিভাবে সম্ভব এত স্বল্প সময়ের মধ্যে, বা এত দাবি একসাথে উঠছে কেন? ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেফার করতে চাই। উনি জাতির উদ্দেশ্যে প্রথম যে ভাষণ দিয়েছেন ওখানে চমৎকার একটা কথা বলেছেন। একটা দেশে যখন একটা স্বৈরতান্ত্রিক সরকার থাকে তখন মানুষের নানা রকম ক্ষোভ, দাবি, এগুলো মানুষ ঠিক মতো প্রকাশ করতে পারে না। সুতরাং দীর্ঘ সময় ধরে মানুষ তো অপ্রেস থাকে। আমরা প্রত্যেকে নানান কিছু বলিনি, আমরা আমাদের চাওয়া চাইনি, এগুলো তো ঘটেছে। সুতরাং এটাকে উনি বলছেন যে এটা স্বাভাবিক, যে এখন যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি এবং একটা সরকার, আমি যেটা বলছি এর মধ্যে সেটা হলো বাংলাদেশের ইতিহাসে এই রকম এক্সপেকটেশন আর কোনো সরকারের প্রতি কোনো দিন ছিল না। মানে স্বাধীনতার পর প্রথম সরকারটা, এরপর যে পুরো জার্নি থাকলো, এরপর আর কোনো দিন ছিল না। কারণ হচ্ছে আগেও আমরা যখন নির্বাচন ব্যবস্থা ঠিকঠাক ছিল, যখন ভোট দিতাম আমরা মনে করতাম আচ্ছা গণতান্ত্রিক সরকার, কিন্তু এটার মধ্যে নানান রকম স্খলন থাকবে, এটা থাকবে, সেটা থাকবে, কিন্তু যেটার জন্য আপনি অনেক বেশি মূল্য দেন, মানে এত মূল্য দিয়ে আমরা কোনো সরকার পরিবর্তন করিনি। আমরা স্বাধীনতার পর এই পরিমাণ মূল্য আর কোনো সরকার পরিবর্তনে দেয়নি। এরশাদ স্বৈরাচারের কথা বলি, মানে টোটাল সময়ে যে পরিমাণ মানুষ মৃত্যুর শিকার হয়েছে, আহত হয়েছে, মানে একদিন না কয়েক ঘন্টার ব্যবধানে, কোনো দিনে কয়েক ঘন্টার ব্যবধানে ওই পরিমাণ মৃত্যু এবং আহত হয়েছে। সুতরাং আমি যখন অনেক মূল্য দেই তখন আমার এক্সপেকটেশন অনেক বেশি। সুতরাং মানুষ তার যাবতীয় দাবি দাওয়া নিয়ে আসার একটা প্রবণতা আছে। ডক্টর ইউনূস এটাকে সম্মান করেছেন। একই সাথে উনি যোগ করেছেন যে এটার জন্য তো তাদেরকে আসলে একটু সময় দিতে হবে। একটা সরকার মাত্র ১ মাস পার হলো এবং সরকার সেই অর্থে ঠিক সরকার হিসেবে কাজ করতেও শুরু করতে পারেনি। আমরা যখন সাধারণ মানুষ আছি, আমরা সরকারকে সবচেয়ে বেশি কোথায় ফেস করি, সরকার দেখি কোথায়? সরকার তো অবাধে দাবিটা তুলতে পারছে বলেই কি এমন না, এটার মধ্যে উদ্দেশ্য হচ্ছে আমি মনে করি। কিন্তু ডক্টর ইউনূস বলছেন আমাকে সময়টা দিন, বা আপনাদের দাবি লিখে আমাদের কাছে জানান, আমরা দেখব। মানুষ যারা দাবি তুলছেন তারা যদি এই সরকারকে ভিন্ন মনে করেন, তাদের এটাও বোঝা উচিত তাদের লিখিত দাবি সরকার নিশ্চয়ই শুনবে। এটা শেখ হাসিনা সরকারের মতো না। কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে সরকার ১ মাসেও এখন পর্যন্ত সরকার হিসাবে আমাদের সামনে হাজির হতে পারেনি। আমরা সরকারকে সাধারণ মানুষ আসলে দেখি প্রাথমিকভাবে পুলিশ হিসাবে, মানে আমাদের সাথে সরকারের দেখা বেশি হয়, যে কারো দেখা হয় পুলিশ হিসাবে। প্রশাসনকে আপনি সবসময় দেখবেন না, আপনি ট্যাক্সের লোকজনকে সবসময় দেখবেন না, আপনি ভূমির লোককে সবসময় দেখবেন, কিন্তু পুলিশকে দেখবেন। আপনি রাস্তায় বেরোচ্ছেন, আপনি পুলিশ দেখবেন। আপনি অপরাধ না করলেও পুলিশের সাথে আপনার ইন্টারাকশন হবে। তার মানে সরকারের সাথে আমাদের দৈনন্দিন ইন্টারাকশন হয় পুলিশের মাধ্যমে। সেই পুলিশই নাই। সন্ধ্যার সময় ঢাকা শহরে কোনো ট্রাফিক পুলিশ আমরা দেখি না। বিভিন্ন জায়গায় এখনো পুলিশ কনফিডেন্স নিয়ে আসেনি। সো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিকে মাথায় রেখে যখন আপনি এমন সব দাবি এবং দাবির কতগুলো স্টেপস আছে সেগুলো বাদ দিয়ে, ধরুন আপনি বললেন যে আমার এটা চাই, এটা চাওয়ার জন্য আপনি একটা প্রাথমিকভাবে দাবি জানালেন, লিখিত হতে পারে, ভার্বাল হতে পারে, আপনি সময় দিলেন, না হলে আপনি সেই অফিস। আমাদের এখানে দাবি তোলার এক ধরনের একটা সংস্কৃতি আছে, ফাইন, কিন্তু আমরা বলছি সেখান থেকে মানুষ বোধহয় মানে মনে করছে যে এভাবেই দাবি তুলতে হবে, নইলে হয়তো সিরিয়াসলি নিবে না। বিষয়টা কি এরকম? পার্থক্য আছে। যেমন ধরুন আগে যখন সিরিয়াসলি নেয়নি, আমরা যদি এই যে আমরা এখন দাবি তুলছি, মানে কি আগে তো তুলি নাই,
এই যে আপনি যাদের যাদের কথা বললেন তার আগে বিভিন্ন মানুষজন, ধরুন আনসাররা, বিরাট একটা ঘটনা হয়েছে বলে বলছি, আগে তোলেনি, এখন তুলছে। তার মানে কি? আমি যদি সফটলি বলি, তার মানে উনি মনে করছেন এই সরকারটা ডিফারেন্ট, দাবি শুনবে। যদি দাবি শুনবেই হয় তাহলে আপনি ঘেরাও কেন করছেন এখনই, তাই না? আর যদি মনে করেন যে শেখ হাসিনার সরকার, তাহলে তো দাবি তোলার দরকার ছিল না, আপনি তো এতদিন দাবি তোলেননি, এখন তুলছেন মানে আপনি মনে করছেন। সো আপনি সময়টা একটু দেন। মানে প্রথম কর্মসূচিতেই অনেক বেশি এক্সট্রিম হয়ে যাওয়া। এজন্য আমরা বলছি অনেকগুলো কনটেক্সট যদি একত্র করি, যে সরকারটা এতদিন ধরে ছিল, আমরা এই সরকারটাকে ঠিকঠাক মতো চলতে দেয়া হবে না, এই ধরনের একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করছে, আমরা এখন এটা বলতে পারি। কারণ আপনি আজকে তো 1 মাসে আমরা এসে আপনি দুটোর কথা বলছেন, 7 দিন যায়নি। আনসাররা প্রথম রাস্তায় নেমেছিল 4 বা 5 দিন মাথায়, যখন সরকার তার দায়িত্ব নিয়েছে। তখন ডক্টর ইউনূস ডিপ্লোম্যাটদেরকে মানে ব্রিফিং করবেন, উনি বাসা থেকে বেরোতে পারেননি, তথ্য আপা বা কারা যেন ওনার রাস্তা বন্ধ করে রেখেছিল, ওইটা বাতিল করা হবে ওই সভাটা, এরকম পরিস্থিতিও তৈরি হয়েছিল। সো একটার পর একটা যখন সিনক্রোনাইজড ওয়েতে এরকম হচ্ছে, এবং বিশেষ করে এখন গার্মেন্ট এলাকাতেও অত্যন্ত বহু জায়গায় অত্যন্ত ইললজিক্যাল কতগুলো দাবি দিয়ে ওইগুলো সব বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হামলা করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা সব কিছু যদি একত্র করি, আমাদের এটা মনে করার যথেষ্ট ভ্যালিড কারণ আছে, কনটেক্সটটাকে বিবেচনা করলে, যে এই সরকারকে কোনো না কোনো ফর্মে বিপদে রাখা। আমি মানে কেউ হয়তো বলবেন আমি বাড়াবাড়ি করে বলছি, কিন্তু আমার একটা জিনিস মনে পড়ে, শেখ হাসিনা 1991 সালে যখন অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়ে গিয়েছিলেন বিএনপির কাছে, তার দল যখন হেরে যায়, সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, মানে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বিএনপির, উনি বলেছিলেন যে এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না। আমার কানে না কথাটা বাজে। এবার উনি আরো অত্যন্ত ভয়ঙ্করভাবে ডিফিটেড হয়েছেন। আপনার এই কথা ধরে একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে আসতে চাই। ডক্টর জাহিদুর রহমান যেভাবে বলছিলেন, বিভিন্ন দাবির প্রেক্ষাপটে বলছেন অনেক দাবি আসলে অতটা যৌক্তিক না, কিংবা যারাই দাবি তুলছেন প্রথম স্টেপটাই, প্রথম ধাপেই তারা এক্সট্রিম কর্মসূচির দিকে যাচ্ছেন। সেটিকে আসলে সরকারকে ঠিক মতো চলতে না দেওয়ার কোনো ইন্টেনশন আছে কিনা, বা কোনো না কোনোভাবে সরকারকে বিপদে রাখার কোনো ইন্টেনশন আছে বলে মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত বিজ্ঞ এবং প্রাঞ্জল ভাষায় যিনি চমৎকার চমৎকার কথা বলেন সেই জাহিদ ভাইকে, এবং যারা এই মুহূর্তে আপনার প্রোগ্রাম দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, খুব মজার ঘটনা যে আমি এই কোর্সটি আমার একাডেমিক জীবনে পড়াই 29 বছর ছাত্রদেরকে। এটাকে আপনি যদি ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস বলেন, বা লেবার কোড বলেন, বা এই স্ট্রাইক বলেন, বা দাবি জানানোর পদ্ধতিগুলো যদি বলেন, আমি যদি সেই যদি একাডেমিক আলোচনায় যাই, তাহলে আমার দেশে এই মুহূর্তে যা হচ্ছে তার ধারের কাছেও আমরা নেই। কারণ আপনার যখন দাবিগুলো থাকবে, তখন প্রথম কথা হলো যে আপনি শ্রমিকদের সরাসরি নির্বাচিত প্রতিনিধি কিনা, আপনি এই দাবি জানানোর জন্য বৈধ ট্রেড ইউনিয়ন কিনা, আপনি সিবিএ বা কালেকটিভ বার্গেনিং এজেন্ট কিনা। আমি ধরলাম কিছুই না, বা আপনি ধরলাম যে আপনি যে কোনো একটা কিছু। তাহলে প্রথমত আপনাকে লিখিতভাবে 21 দিন সময় দিয়ে বাংলাদেশের লেবার ল অনুযায়ী আপনাকে জানাতে হবে যে এই আমাদের সমস্যা, আমরা এই সমস্যার সমাধানগুলো চাই। 21 দিনের মধ্যে যদি আপনাকে কর্তৃপক্ষ না ডাকে, যদি সমাধান না করে, যদি আপনার দাবি যদি উপেক্ষিত হয়, তাহলে আপনি পরবর্তীতে বসে আপনি কর্মসূচি দেবেন, সেটিও আপনাকে লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। সেক্ষেত্রে এই ধরনের এক্সট্রিম কর্মসূচিগুলোর প্রেক্ষাপটে সরকারের আসলে কি করণীয়? আমি একটু শেষ করি, আমি কোনোই হার্ডলাইনে যাওয়ার কথা বলছি না এখন, আমি একটা জায়গায় আছি। তারপরে যেটা হলো যে যদি এরকমটি আপনার মনে হয়, তাহলে আপনার আলোচনার পথ কিন্তু খোলা। সেটা প্রথমত বাইপার্টি একটা আলোচনা হতে পারে, আপনি মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, দেখেন উভয় পক্ষের স্বার্থ কিন্তু এর মধ্যে জড়িত, সরকার তো তৃতীয় পক্ষ। আপনি যদি এটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বলি, শিল্প সম্পর্ক, শিল্প সম্পর্কের মধ্যে সম্পর্কটা হলো মালিক, শ্রমিক, সরকার। যেহেতু সরকারের সাপোর্ট ছাড়া বা তাদের সহযোগিতা ছাড়া কোনো ইন্ডাস্ট্রি দেশে টিকে থাকতে পারে না, কিন্তু সরকার সরাসরি আগেই এর ভেতরে ইন্টারভেন করে না। তা আপনার কর্তৃপক্ষ আছে, আপনার প্রতিনিধি, আপনি আলোচনার টেবিলে বসেন, আলোচনার জন্য আহ্বান জানান, দুই পক্ষ থেকে আহ্বান জানানো যেতে পারে। আপনি কি কখনো দেখেছেন? আরেকটি কথা হলো যে আমরা এতগুলো দেখেন আজকে কতগুলো, মানে আমি একটু শেষ করি, একটু শেষ করি, একটু শেষ করি যে আপনি আরেকটি কথা হলো যে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিটিস যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট রিলেটেড যে অ্যাক্টিভিটিসগুলো আছে, সেটা যদি আপনি সমাধান করতে চান, তাহলে আপনার যদি প্রবলেমটা যদি হয় এবিসি কোম্পানিতে, আপনি আন্দোলন কিন্তু কনফাইন থাকবে উইদিন দ্য 4 ওয়াল অফ দ্য এবিসি কোম্পানি। আপনি কেন রাস্তায় আসছেন? আপনি এমনও ইন্ডাস্ট্রি আছে এই আশুলিয়া এলাকায় বলেন বা এই নারায়ণগঞ্জে বা যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে আছে,
অনেক সংগঠনের কোনো সমস্যাই নেই, তারা নিয়মিত বেতন দেয়, তাদের ইন্ডাস্ট্রি অত্যন্ত রিপুটেড ইন্ডাস্ট্রি, সেখানে শিল্প বিরোধ নেই। আপনি কেন বাধ্য করছেন অন্য সংগঠন বন্ধ করতে? আপনি কেন বাধ্য করছেন আপনার প্রবলেমটাকে অন্যকে দিয়ে সেটাকে খারাপ পর্যায়ে নিয়ে যেতে? এটি হলো একটা দিক। তো সেটি যখন হয় তখন বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ থাকে যে এই সরকারকে বিব্রত করার জন্য কে বা কারা এই সমস্ত কাজগুলো করছে। জেলা প্রশাসকরা আজকে যেটি করলো সচিবালয়ে, সেটিকে কিভাবে দেখেন? দেখেন, আজকে জেলা প্রশাসকরা যেটা করেছেন তাদেরকে একটু মনে করাই দিতে চাই আমি শুধু এতটুকু, 18 বছর কোথায় ছিলেন? যখন আমাদের মতো মানুষদেরকে হুমকি দেওয়া হতো ব্যাগটা গুছিয়ে রাখেন টেলিভিশনে কথার জন্য বলার জন্য, যখন পরের দিন সন্তানের সাথে সকালে নাস্তার টেবিলে বসতে পারবো কিনা, কোথায় ছিলেন তারা? তাদের এখানে মন্ত্রিপরিষদ সচিব আছেন না, উপদেষ্টা আছেন না, মিছিল করার জায়গা সচিবালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, যেখানে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। যারা এই সমস্ত কর্মকাণ্ড করে তারা আর যাই হোক তারা ডিসিপ্লিন কর্মচারী না। একটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সেটা হলো যে তাদের আইনের প্রতি বা শ্রদ্ধাশীল থাকা। ইনসাবঅর্ডিনেশন বিনা কারণে চাকরি থেকে বের করে দেওয়া যায়। ইনসাবঅর্ডিনেশন এত ভয়াবহ একটি অপরাধ। তো সেই ইনসাবঅর্ডিনেশন যারা করে তারা কি আপনি ভাবতে পারেন? মানে এই ধরনের ঘটনাগুলো যেভাবে ঘটছে সেক্ষেত্রে সরকারের এখানে আসলে কি করণীয় ছিল? আজকে জেলা প্রশাসকরা যেটি করেছে এখানে কি উদ্যোগ নেওয়া উচিত? নিশ্চয় আইন আছে, দেশে বিদ্যমান আইন আছে। আইন প্রয়োগ করার ক্ষমতা জনগণ, দেশবাসী এবং এই দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে ওনারা অর্জন করেন। গোটা দেশ তাদের সাথে আছে। কেন হেজিটেট করছেন? যিনি আইন ভঙ্গ করেছেন, এখন তো সেই পতিত সরকারের রাজত্ব বাংলাদেশে নেই। এখন তো অন্তত 1000 তরুণ সন্তান, এতিম, ছোট বাচ্চা, বাবা মা তাদের রক্তের ভেতর দিয়ে এখনো ঢাকার রাস্তায় খুঁজে জীবনে রাতের বেলা পুলিশ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? রক্তের গন্ধ আসে ওই অলিগলি থেকে। সন্তান হারা মার কান্না এখনো বেঁচে আসে। সেই দেশে এই সমস্ত মানুষগুলো যখন সরকার চেষ্টা করছে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা 18 বছর ধরে এদেশের মানুষ সংগ্রাম করছে, সেই বাংলাদেশে আপনি অ্যানার্কি তৈরি করবেন, আপনি আইন মানবেন না, আপনি আইন মানবেন না, সরকারের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, এটি মেনে নেওয়া আর ওই শহীদদের রক্তের সাথে তামাশা করা, এর মধ্যে বোধহয় কোনো বেশি পার্থক্য নেই। এটি আসলে কোনোভাবে মানার নয়। চারিদিক থেকে এই ধরনের কথা আসলে আজকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে একটি বিরতি নিচ্ছে, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলাপ করছিলাম দাবির শেষ কথায়, এবং আজকে মোটামুটি 8টি দাবিতে 8টি সংগঠন বা 8 ধরনের আন্দোলন হয়েছে সারা দেশে। তো সবগুলোই আসলে কতখানি যৌক্তিক কিংবা অযৌক্তিক সেগুলো আমাদের আমন্ত্রিত অতিথিরা বলেছে। এখানে অনেকগুলো অযৌক্তিক দাবিও আছে। আমি সেই সূত্র ধরে ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। অযৌক্তিক দাবিগুলোর বিষয়ে এবং অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা, যেরকম গণধোলাইয়ের মতো ঘটনা, সেগুলোতে সরকার এক ধরনের নিষ্ক্রিয়তা দেখাচ্ছে বলে অভিযোগ উঠছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। দাবির ব্যাপারে একটা কথা বলি, ধরুন যৌক্তিক দাবিও করার সময় এটা বলে আমি মনে করি না। একদম সোজা সাপটা কথা। একটা সরকার দায়িত্বে এসছেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এই পরিমাণ ডিজাস্টার ফেস করে নাই। আমরা সরকারের ক্রিটিকও করব, কিন্তু তার আগে মানে বাস্তবতার জায়গাটা দেখতে হবে। এরশাদ স্বৈরাচার ছিল, তার পতনের পর কি সব পুলিশ পালিয়ে গিয়েছিল? নো, কেউ পালায়নি। এবার পুলিশ পালিয়ে যেতে হলো কেন? কারণ এই পুলিশকে এই রকম টর্চারের বাহিনীতে পরিণত করা হয়েছে। এখন পুলিশ যেহেতু আন্দোলনে গুলি করেছে, আমরা পুলিশকে দেখছি, সচিবরা গুলি করেননি, মানে সিভিল প্রশাসনের লোকজন করেননি, কিন্তু তারা তো একই রকম ভাবে একই পারপাস সার্ভ করেছেন। সুতরাং এই সরকারকে তার গ্রাউন্ড ঠিকঠাক করার জন্য সময় দিতে হবে। ন্যায্য দাবিও বলা যাবে না তা বলছি না, কিন্তু ন্যায্য দাবিতে কোনো ভায়োলেন্ট, কোনো টাফ কর্মসূচি এ সময় নেওয়া যাবে না। এটা কিছুদিন আগে, এখন না, আরো বেশ কিছুদিন সরকারকে সময় দিতে হবে টু স্টেবিলাইজ। এটা সবচেয়ে জরুরি কথা। 10-12 বছর 15 বছর অপেক্ষা করেছেন, মানে এখন 10-15 দিন অপেক্ষা করা যাচ্ছে না, 15 সপ্তাহ অপেক্ষা করা যাচ্ছে না। এটা হবে না, আসলে এটা হতে পারে না। সেই জন্যই বলছি, যারাই এটা করবেন এটা বুঝে নিতে হবে যে আসলে তাদের কোনো ইভিল ইন্টেনশন আছে। আমরা প্রত্যেকে তার মতো করে সংকটে আছি, এবং আমরা এই দেশটা সামনে কিছু সংকটের মধ্য দিয়েও যাবে। এই যে লোডশেডিং এর কথা বললেন,
এই যে লোডশেডিংটা ফেস আমরা এখন করছি, এটা কিন্তু পূর্ববর্তী পাপের ফল। কিন্তু আমরা যেহেতু এখন এই সরকারটা এবং আমরা একটা ডিফারেন্ট বাস্তবতায় আছি, এই সরকারটাকে আমরা ওন করছি, আমাদের একটু কষ্টও সহ্য করতে হবে। এবার একটা প্রসঙ্গে আমি বলবো যে সরকার এটা ক্রিটিকই করবো, খুব স্ট্রংলি করতে চাই, সেটা হলো কেউ কেউ বলার চেষ্টা করেন গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে কিছু অ্যানার্কি ঘটে। আমাদের এটাকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করছেন, আমি এটা মনে করি না, এটা একটা গণ অভ্যুত্থান। তারপরও গণ অভ্যুত্থানের পর কিছু অ্যানার্কি ঘটবে, এটা আমি মানে একবার ডে 0 বা ডে 1 থেকেই আমি এটা অ্যাগ্রি করি না। এই সরকার পতনের সাথে সাথে আমি প্রথম যে কথাটা বলেছিলাম অনেকে খুবই অপছন্দ করেছেন, সেটা হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের মানুষের উপরে ন্যূনতম কোনো হামলা করা যাবে না, তাদের বাসা বাড়িতে ভাঙচুর করা যাবে না। আমি এই ধরনের কথা বলেছি, আই ডু হ্যাভ দ্য রেকর্ড। আমরা আসলে শেখ হাসিনাকে সরিয়েছিলাম কেন? শেখ হাসিনা অনেক খারাপ কিছু করেছেন, তার সরকার এটা একটা মাফিয়া সরকার ছিল, দুর্নীতি করেছে সহ আরো অনেক কিছু, কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতি সমাজে করেছে, সেটা হলো সমাজের ন্যায় বিচার নষ্ট করেছেন। একটা রাষ্ট্র কিন্তু আর রাষ্ট্র থাকে না, রাষ্ট্র না পরিবারও পরিবার থাকে না যদি সব পরিবারে ন্যায় বিচার না থাকে। একজন বাবা বা পিতা যদি তার সন্তানদের মধ্যে মোটা দাগে খুব গ্রস ন্যায় বিচার ভায়োলেট করেন, দেখবেন ওই পরিবারের সন্তানরা সেই বাবাকে আর সেই অর্থে, যারা বঞ্চিত হয়, যারা অধিকার ঠিক মতো পায় না, তারা কিন্তু সেই বাবাকে শ্রদ্ধা করবেন না, এটাই নিয়ম। যখন আমরা ন্যায় বিচারের কথা বলছি, আমরা এখন মব তৈরি করছি আর কাউকে ইচ্ছে হলো পিটিয়ে মেরে ফেললাম, আহত করে ফেললাম। রসুলকে দিয়ে কটূক্তি করেছে, আমাদের আবেগে লাগতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু তার জন্য পুলিশ স্টেশনে গিয়ে আমি এমনভাবে পেটালাম, লাকিলি তিনি মারা যাননি, একজন টিন। আমরা পুলিশ স্টেশনে গিয়ে কাজটা করে ফেললাম, বাধা দিতে পারলাম না। আমরা একজন পঙ্গু ছাত্রলীগ নেতাকে, যার অন্য হাত পাও, রাজশাহী ইউনিভার্সিটির, যার অন্য হাত পায়ের রগ কাটা ছিল, ইভেন উনি লুটপাটও করেননি বোঝা যায়, উনি প্রধানমন্ত্রীর কাছে একটা চাকরি চেয়ে মোটামুটি একটা চাকরি পেয়েছিলেন, এবং যিনি 3 দিন বা 5 দিন আগে একটা কন্যা সন্তানের জনক হয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন। সেই কন্যা কি বাংলাদেশ দেখে বেড়ে উঠলো? আমরা পিটিয়ে মেরে ফেললাম। আচ্ছা, মেরে ফেললাম, আমরা কি এখন পর্যন্ত একটা মামলা দেখেছি এগুলো নিয়ে? সরকারের অ্যাকশন নিতে হবে। তো খুলনার যে ঘটনা গণপিটুনি, সেটার ভিডিও আছে, ছবি আছে, আপনি দেখতে পারেন কাকে করছে। রাজশাহীতে ডিটেইল জানা আছে। বগুড়ার কোর্টে হিরো আলমকে হামলা করা হয়েছে, পুলিশ দাঁড়িয়েছিল কাছে, পুলিশ স্টেপস নেয়নি। কেউ বলতে পারেন পুলিশের এখনো সেই কনফিডেন্স আসেনি ইত্যাদি দিতে। তাকে যিনি হামলা করেছেন বলে তার নাম যার কথা বলেছেন হিরো আলম, তিনি পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলছেন যে তিনি এবং আরো কাকে নিয়ে পিটিয়েছেন, উনি বলছেন অন রেকর্ড। তার মানে উনি মনে করছেন এই বাংলাদেশকে উনি এখন এমন মনে করেন যে আমি হিরো আলমকে পিটিয়ে দিয়েছি, এটাই আমার কিছু আসে যায় না। আমরা সাধারণত লুকানোর চেষ্টা করি, আর লুকালেও এখন তো ভিডিও আছে, একদম খুব ক্লিয়ার ভিডিও আছে। মামলা হয়েছে, মামলাগুলো কেন হচ্ছে না কি মনে করেন? আমি আসলে জানি না, আমি এটা সরকার ভালো বলতে পারবে। কিন্তু সরকারকে আমি সবকিছু জানার পরও, বোঝার পরও যে প্রশাসনে, পুলিশে বিভিন্ন জায়গায় সংকট আছে, কিন্তু আপনাকে ব্যর্থতার চাইতে মানুষ বরং যেটা দেখতে পছন্দ করে যে আপনি কাজটা করার চেষ্টা করছেন কিনা। আমরা ফাঁকিবাজ স্টুডেন্টদেরকে, বাবা মাদেরকে বলতে শুনি। আমি স্কুলে খুব ফাঁকিবাজ ছিলাম, আমার মানে মা আমাকে একটা কথা খুব বলতেন যে আমি খুব খুশি হতাম যদি তোকে পড়তে দেখতাম, না পারলে সেটা পরের ব্যাপার, পড়তে দেখলে খুশি হতাম। সো এরকম বলে, কিন্তু তার মানে একইভাবে সরকারকে আমরা, সরকার সংকট তো আমরা জানি, সরকারের পুলিশকে এসে কতটুকু ইনভেস্টিগেট করাতে পারবে, কতটুকু আসামি ধরাতে পারবে, কিন্তু আপনি একটা মামলা যখন করলো, যদি বাদী নাও করে, আপনি সরকার কিন্তু রাষ্ট্রীয়ভাবে মামলা করতে পারে, পুলিশ নিজে বাদী হয়ে মামলা করতে পারে। এই পুলিশ গায়েবী মামলা বাদী হয়ে হয়ে করে নাই, করেছে। কিন্তু এখানে যদি কেউ না করে থাকে, রাজশাহী ছাত্রলীগের, তাদের হয়তো অনেকের ওই সাহসও হয় না, কারণ স্বাভাবিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সালমান এফ রহমান এবং আনিসুল হকের পক্ষে লয়াররা দাঁড়াতে গিয়েছিলেন, তাদেরকে বাধা দিয়েছেন অন্য লয়াররা। এসব ঘটনা এই দেশে ঘটেছে। সুতরাং অনেকে হয়তো মামলা করতে যাচ্ছে না, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করুক, মামলা করে কাজ আগাক না আগাক, এটা করলে ওই ফাঁকিবাজ স্টুডেন্টের মতো আমরা মনে করতাম যে অন্তত চেষ্টা করছে সরকার। আমরা চেষ্টাটাই দেখছি না। চেষ্টা ইস্যুতেই আপনার কাছে আসতে চাই অধ্যাপক ডক্টর হাসনাত আলী। উনি যেটা বলছিল যে ব্যর্থতার চেয়ে কিছু করার চেষ্টা, সরকারের কি এই চেষ্টা করার কোনো সক্ষমতার অভাব আছে বলে মনে করেন, নাকি বাধাটা আসলে কোথায়? এই বিশেষ করে এই কয়েকটি ঘটনা যেগুলো নিয়ে কোনো মামলা হলো না, সেটা কেন হলো না? দেখেন, দুঃখজনক উনি যেগুলো কথাগুলো বললেন, এই কষ্টের জায়গাটা আমারও। শুধু এটি কেন, নড়াইলে একজন মুক্তিযোদ্ধাকে রাস্তায় দাঁড়িয়ে একজন প্রকাশ্যে চশমা ফেলে দিল, গায়ে হাত তুলল, এখনো সে স্বাধীন দেশে ঘুরে বেড়াচ্ছে। কেন আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না?
কেন ব্যবস্থা নেয় না? রাজশাহী তো একদম নৃশংসভাবে, মাত্র 3 দিনের কন্যা ওষুধ কিনতে গেছে বাড়ি থেকে, তার বাচ্চা অসুস্থ, লাশ হয়ে ফিরে আসছে। এরকম বাংলাদেশ দেখবো, এটা হইলে বোধহয় আমি নিজে ব্যক্তিগতভাবে অন্তত এত ঝুঁকি জীবনে নিতাম না। আপনি যদি 4 তারিখের বাংলাদেশ যদি আজকে যদি 10 তারিখে দেখতে চান, পরের মাসের 10 তারিখে, কি লাভ হলো? কিন্তু এই যে মবগুলো মানে মুভ করছে, এগুলোর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে বলে মনে করেন? নিঃসন্দেহে পেছনে রাজনৈতিক কারণ আছে, অথবা কেউ অতি উৎসাহী হয়ে, দেশে আইন আছে, কেউ যদি অপরাধ করে থাকে, কোর্ট খোলা আছে, বিচারালয় খোলা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, জেলা প্রশাসক আছে, আপনি অভিযোগ দায়ের করেন, আপনি অভিযোগ দায়ের করে তদন্ত করেন, সুষ্ঠু তদন্তর পরে আপনি বিচার করেন, বিচার করে তাকে ফাঁসি দেন, কেউ অখুশি হবে না। কিন্তু আপনি রাষ্ট্রের কোন ক্ষমতা বলে নিজে আইনটা নিজের হাতে তুলে নিয়ে একজন শিক্ষককে অপমান করছেন? একজন শিক্ষককে ধরলাম সে আওয়ামী লীগ করেছে, আপনি তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? এই যে 1000 মানুষের রক্ত। সেখানে এক ধরনের যুক্তি দাঁড় করানোর চেষ্টা হচ্ছে ছাত্রদের দিক থেকে, যে সেই শিক্ষকের ভূমিকা খুব খারাপ ছিল, বা সেই শিক্ষকের অতীত নিয়ে, তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে যৌক্তিক কারণ হিসেবে তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। তাদের তো যুক্তি থাকবেই, কিন্তু আমি তো বললাম যদি এরকম কোনো অপকর্মের সাথে কোনো শিক্ষক জড়িত থাকে, আইন তো আছে, দেশের সংবিধান তো এখন পর্যন্ত বলবৎ, দেশে তো আদালত এখনো আছে, তা আপনি সেই সমস্ত বৈধ পন্থা অবলম্বন না করে আপনাকে কে অধিকারটুকু দিল এই বিচারটুকু করার, এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্যভাবে এই বিচারটি করার অধিকার আপনাকে কে দিয়েছে? বিশেষ করে ছাত্রদের মধ্যে কি এই প্রবণতাটা একটু বেশি দেখা যাচ্ছে? আজকে আমরা দেখেছি ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের একটা সংঘর্ষ, সেখান থেকে আইডিয়াল কলেজের পুরো সাইনবোর্ডটি উপড়ে ফেলে তারা মিছিলের মতো করে নিয়ে যাচ্ছে, এটি বেশ ভাইরাল। দেখেন, এমনটি দেখবো এটা আশা করিনি, এমনটি দেখবো আমি দোষও দিতে চাই না কাউকে, আমি শুধু এইটুকু আপনাকে বলতে চাই, এটা কি সিম্বলিক? আপনি শপথ নিয়েছেন দেশটাকে ভালো করবেন, আপনি দায়িত্ব নিয়েছেন স্বেচ্ছায়, আমরা একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও একটি বিরতি নিচ্ছি, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আসলে আজকে আলাপ করছিলাম দাবির শেষ কোথায়, আমরা শেষ অংশে আছি। বিদ্যুৎ নিয়ে আজকে বেশ অনেকগুলো খবর আছে আমাদের কাছে। দেশ জুড়ে বাড়ছে যে লোডশেডিং, সেই বিষয়টি আজকে আমাদের নিউজেও গুরুত্ব পেয়েছে, সেই ইস্যুতেই আসতে চাই। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছেই আসি। পিডিবির চেয়ারম্যান বলেছে যে 3 মাস ধরে সামিটের এলএনজি বন্ধ থাকার পাশাপাশি দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে ত্রুটি দেখা দেয়, এই সংকট তৈরি হয়েছে। আর অর্থ উপদেষ্টা বলেছেন যে এই পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে, কিন্তু আমাদের কিন্তু চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও বেশি, তারপরেও এই সংকট। মানে কেন এই সংকটটা? ধন্যবাদ। আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেশি না, অনেক বেশি। মানে আমাদের সবচেয়ে পিক যেটা, মানে একটা মানে প্রচণ্ড গরম দিনের সন্ধ্যায় আমাদের যে পিক ডিমান্ড, সেটা হচ্ছে কম বেশি 14,000 মেগাওয়াট। মানে আমাদের স্থাপিত ক্ষমতা বা আমাদের এখন পর্যন্ত যে ক্ষমতার কথা সরকার আমাদেরকে জানিয়েছে 25-26,000 মেগাওয়াট। একটা দেশের বিদ্যুতের যত পিকের চাহিদা তার 20 to 25% বেশি রাখতে হয়, কারণ আপনার কিছু কিছু বিদ্যুৎ কেন্দ্র, যেমন এখন যেটা হচ্ছে, নষ্ট হয়ে পড়তে পারে, ওটার ওভারহোলিং লাগতে পারে, সার্ভিসিং করতে হতে পারে, এসব কারণে জ্বালানি নিশ্চিত না করে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। জ্বালানি নিশ্চিত শুধু না, জ্বালানি নিশ্চিত করার জন্য সরকার তার অলিগার্কদেরকে পুষেছে। এই যে সামিটের কথা আসলো, জ্বালানির উদাহরণ দেই। বাংলাদেশের মানে সমুদ্র সীমা জয় বলে আওয়ামী লীগ বিরাট সব ক্রেডিট ক্লেম করেছে, কিন্তু আমরা কি গভীর সমুদ্রে এত বছর পরও প্রাথমিক টেন্ডারও শেষ করতে পারিনি? অথচ আমাদের পাশে মিয়ানমার, যাদের সাথে আমাদের এই গ্যাসের ব্লক নিয়ে ডিবেট ছিল, ওরা গ্যাস তুলে ফেলেছে। আমাদের ল্যান্ডেও এখনো প্রচুর গ্যাস আছে। আমি বিভিন্ন স্টাডি আছে, সার্ভে আছে, মোটা দাগে 35 থেকে 50 TCF, ট্রিলিয়ন কিউবিক ফিট। মানে বাংলাদেশে বর্তমানে বছরে সারা বছরের চাহিদা গ্রসলি 1 TCF। তার মানে কি পরিমাণ গ্যাস আছে বুঝতে পারেন। আপনি ওটাও তোলেন নাই কেন জানেন? কারণ আপনি সামিটকে দিয়ে গ্যাস আনাবেন। ওর একটা এলএনজি রিগ্যাসিফিকেশন প্ল্যান্ট আছে, এক্সিলারেট এনার্জি বলে আমেরিকান একটা কোম্পানির আছে, সামিট আরেকটা করছে। ফলে আপনি এলএনজি আনবেন, এবং এই সরকার পতনের কিছুদিন আগে সামিটের সাথে চুক্তি হয়েছে এলএনজি তারা ইম্পোর্টও করবে। তো তাহলে খেয়াল করুন, আপনি আসলে
নিশ্চিত করবেন। আসলে কিভাবে করবেন? আপনার কিছু অলিগারকে দিয়ে সেটা এনে করবেন। এই যে এখন সামিটের এটা জুলাইয়ের মাঝামাঝি আমাদের মনে থাকার কথা, একটা ঝড় হয়েছিল, সেই কারণে যেহেতু এটা ভাসমান, এটার মধ্যে সমস্যা হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি এটা ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, সরি অগাস্টের মাঝামাঝি। সেটা শেষ হয়ে এখনো কিন্তু হয়নি। আমরা ধারণা করতে পারি এতে প্রবলেম তৈরি হয়েছে তাদের দিক থেকে। আদানি তার বিদ্যুতের সাপ্লাই কমিয়ে দিয়েছে, তার একটা যুক্তি আছে। 8-9 মাস ধরে প্রায় $80 কোটি বকেয়া পড়ে গেছে। এটা কে দেয়নি? আওয়ামী লীগ দেয়নি, ওই সরকার দেয়নি। কিন্তু আমরা প্রশ্ন যদি করি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কি আদানি সাপ্লাই কমিয়ে দিত? এই মুহূর্তে সে টাকা পায়, ট্রু, হয়তো কমিয়ে দিত না। আমরা এই ইস্যুতে একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে আসতে চাই। যেটি বলছিলাম যে আমাদের উৎপাদন সক্ষমতা 27,791 মেগাওয়াট, কিন্তু চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা বেশি হওয়ার পরও একটা সংকট, কৃত্রিম সংকট কিনা, যেটি ডক্টর জায়েদ বলছিলেন। দেখেন, কৃত্রিম সংকট কিনা তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো যে একটা বাস্তব ভিত্তিক সংকট এই মুহূর্তে সারা দেশে বিদ্যমান। এমনটি তো হওয়ার কথা ছিল না। আপনি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টে না গিয়ে আপনি সারা বিশ্বে যে রেন্টাল এবং কুইক রেন্টাল, অনেক বিতর্ক আছে, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা আপনি এই আওয়ামী লীগের ব্যবসায়ী সমাজকে লোপাট করার সুযোগ করে দিলেন। তার দায়ভার ভোগ করছি তো আমরা। এই বিদ্যুৎ, এই যে আমাদের রূপপুরে কয়েকদিন আগে একটা খবর বের হলো, মাননীয় সাবেক পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা দুর্নীতি নিয়ে। আমি জানি না কতটা সত্য মিথ্যা, কিন্তু এটা তো বাস্তব যে একই রাশিয়ান কোম্পানি বাংলাদেশে একটি বিদ্যুৎ কেন্দ্র করছে এবং ইন্ডিয়াতে একটি বিদ্যুৎ কেন্দ্র করছে। বাংলাদেশে তার উৎপাদন ক্ষমতা হলো 24,000 মেগাওয়াট, 2400 মেগাওয়াট, আর ভারতে সেটা হলো 2000 মেগাওয়াট। খরচ ডাবল। আমাদের 12.65 বিলিয়ন, আর তাদের 2000 মেগাওয়াট উৎপাদন করবে, সেখানে মাত্র $6.5 বিলিয়ন। এই যে লুটপাটের এই অবস্থা, এবং আপনি আইন আছে দেশে, আপনি বিদ্যুৎ উৎপাদন করছেন রেন্টাল এবং কুইক রেন্টালের, আপনি ইনডেমনিটি দিলেন, তাদের বিচার করা যাবে না, তাদেরকে জিজ্ঞাসা করা যাবে না কেন? এই যে হরিলুটের যে একটা সর্বক্ষেত্র, যে একটা সর্বগ্রাহী অবস্থা, সেটি তো বিগত সরকারের সেই রেখে যাওয়া জঞ্জালগুলো আমাদের সামনে। এই জঞ্জালগুলোই পরিবর্তন করতে হবে, এই জঞ্জালগুলোই সরাতে হবে। এর জন্যই আমরা সংস্কারের কথা বলছি। তবে আমি না একটা জিনিস আজকে এখানে বলে যেতে চাই, যে যেভাবে চতুর্দিক থেকে সরকারকে একটা বিব্রত করার জন্য একটি আগ্রাসী মনোভাব, সেই জায়গায় সরকারকে আমার মনে হয় যে ওনারা কোথায় কোথায় সংস্কারটা করবেন এবং এই সংস্কার করার জন্য কতদিন সময় ওনারা নেবেন। এবং সবচেয়ে বড় কথা হলো যে একটি রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকে, সমস্যা সমাধান যতটা সহজ হয়, একটি অরাজনৈতিক সরকারের পক্ষে অনেকগুলো সমস্যা কিন্তু তৈরি হয়, যেগুলো সমাধান করা অনেকগুলো কঠিন। আমি এটি আশা করতে চাই, যে স্বপ্ন নিয়ে, যে প্রত্যাশা নিয়ে, যে ভালোবাসার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি, আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেটি যেন আমাদের 30 সেকেন্ড, সেটা যেন আমাদের বা যারা দায়িত্ব নিয়েছেন স্বেচ্ছায় আমাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে, তারা যেন সেই কথাটা ভুলে না যান। দয়া করে মানুষ স্বস্তি চায়, মানুষ নিরাপত্তা চায়, বিশেষ করে ব্যবসায়ীরা। এই যে একটা হিডেন চাঁদাবাজির কথা শোনা যায় যখন রাস্তায় হাঁটি, আমাদের বন্ধু বান্ধবরা, আমাদের ছাত্ররা যারা ব্যবসা করছে, এ আসে, বি আসে, সি আসে। এই যে ABC, এটি তো বিএনপি করছে না, এটা তো জামাত করছে না, এটা তো অন্য কেউ করছে না। তাহলে যারা করছে, যখন বিএনপি প্রকাশ্যে বলছে যে যদি কেউ চাঁদাবাজি করে আপনি ধরেন, তাকে আইনের আওতায় আনেন, তার বিচার করেন, তার শাস্তি দেন। ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। আপনাদের দুজনকেই CSRM জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, CSRM জনতন্ত্র গণতন্ত্র এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ।